ও মা, চুমুতে কি কোমরে ব্যথা যাবে? এই লোক, আরে আরে, ব্রাশ তো করেনি। আজলান পায়ের উপর পা তুলে বসে টিভি দেখছিল। আম্বিয়া বেগম হন্তদন্ত পায়ে হেঁটে ঘরে এসে বলল, বউটার কোমরে কত জখম হয়েছে দেখেছিস? মনে হয় হাড্ডিতে আঘাত লেগেছে। এবার মনে হয় বাচ্চাটার রক্ষে হলো না। আজলান ভ্রু কুঁচকে কথাগুলো শুনে বলল, এসব কখন হলো? পালঙ্ক থেকে পড়ে যাওয়াই হয়েছে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও কে। এখন হাঁটতে অবধি পারছে না। তোকে তো কিছু বলাও যায় না। আমাকে কিছু না বললে বুঝবো কি করে? বউ বাচ্চা তোর, অথচ চিন্তায় মরি আমি। তোকে কেন যে বিয়ে করাতে গেলাম। আজলান রিমোট চেপে টিভি বন্ধ করে বিছানা থেকে নামলো। অনেক বাছাবাছির পর থিন স্পোর্ট উইন্ডব্রেকার আল্ট্রালাইট জ্যাকেটটা বাছাই করে পরে নিল। তারপর মাথার চুল আঁচড়ে আবার হাত দিয়ে এলোমেলো করে দিল, আবার আঁচড়ালো। আমেনা বেগম সরু চোখে চেয়ে আছেন। ছোট থেকেই তার এসব ঢং দেখতে দেখতে অতিষ্ঠ তিনি। বউটা সহ্য করছে এই বেশি, কিছু বলতেও পারেন না। আজলান পারফিউম স্প্রে করে ফোনটা পকেটে ভরতে ভরতে বের হলো। আইজাকে ডেকে বলল, ওকে বোরকা পরিয়ে দে, মঈনকে গাড়ি বের করতে বল। আম্বিয়া বেগম তার পিছু পিছু এসে বললেন, তুই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস? ওখানে পরিচিত একজন ডাক্তার আছে, তার কাছে যাব। আম্বিয়া বেগম খুশি হয়ে বললেন। আল্লাহ সুবুদ্ধি দিল এবার। তিথি শ্বশুরের সঙ্গে গল্পগুজব করছে। এই বাড়িতে এই মানুষটা সম্পূর্ণভাবে তিথির পক্ষে কথা বলে। শাশুড়ি মায়ের মতো ক্ষণে ক্ষণে পোল্টি খায় না। সে দেখেছে ছেলের সাথে ওনার অঘোষিত একটা যুদ্ধ চলে সব সময়। তবে উনি ভদ্রলোক, সবসময় তর্কে জড়াতে ভালোবাসেন না। সুকৌশলে এমনভাবে আজলান শেখকে খোঁচা দিয়ে কথা বলেন, যেটা বাড়ির অন্যরা সহজে ঠাউর করতে না পারলেও আজলান শেখের কোনা চোখে চাহনি দেখে তিথি স্পষ্ট বুঝতে পারে এই যেন খোঁচা নয়, ওই গোয়ার গালটাতে ঠাস ঠাস করে পড়া চর। দৃশ্যটা ভাবতে তিথির শান্তি লাগে। তিথির অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছিল, এমনকি পায়ের উপর ভর দিয়ে হাঁটতেও দমবন্ধ লাগছিল ব্যথায়। আইজা বোরকা পরিয়ে দিতে আজলান বলল, চলো। তিথি মুখ গোমরা করে চেয়ে বলল, আমি মুখ তো কিছুই ধুইনি। আজলান বলল, তোমার মুখ দেখছে কে? আম্বিয়া বেগম বললেন, তোর কথা শুনিস না তো বাবা, নিয়ে যা। ও মনে হয় সাজগোজ করার কথা বলেছে। এক্স্যাক্টলি শাশুমা। আজলান তার হাত ধরে বলল, শাট আপ। চলো, ডাক্তারের কাছে যাচ্ছ, সিনেমা হলে নয়। তিথিকে টেনে তুলতেই তিথি কোমরে হাত চেপে ও মারে বাপরে বলে ডেকে উঠল। আজলান ভয় পেয়ে হাতটা ছেড়ে দিল। তিথি বলল, যাব না ডাক্তারের কাছে, আমি হাঁটতে পারছি না। আফতাব শেখ চশমা ঠিক করে বললেন, তোমার বরকে বলো যেন কোলে তুলে নিয়ে যায়। তিথির ব্যথিত মুখখানা ঝলমলিয়ে উঠল। আজলান বলল, এতক্ষণ তো বেশ হাঁটছিলে। তোমার কোলে উঠবো আমি? কোন সময় ধপাস করে ফেলে দাও তার গ্যারান্টি নেই। আফতাব সাহেব মঈনকে উদ্দেশ্য করে বললেন, মঈন, তুমি তোমার স্যারের হয়ে সব কাজ করো, এটুকু করতে পারবে না? মঈন মাথা হেট করে দাঁড়িয়ে রইল। আজলান ওনার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, মঈন, গাড়ি স্টার্ট দাও। মঈন চলে গেল। আম্বিয়া বেগম ওনার স্বামীকে বিড়বিড় করে বললেন, বেয়াক্কেল একটা, ওর বউ কোলে নেবে কেন? নাতিপুতি হয়ে গেছে, এখনো আক্কেল হয় না বুড়ার? তিথির কিছু ভালো লাগছিল না, তবুও চুপটি করে সবার তামাশা দেখছিল, বিশেষ করে আজলান শেখের। তাকে কিভাবে কোলে নিলে তার একটু আয়ু ক্ষয় হবে না, এতটুকু সৌন্দর্য কমবে না, সেটা বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। তারপর অনেক ভাবাভাবির পর তাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল। তিথি কিচ্ছু বলল না। ব্যথায় সে জগৎ সংসার ভুলে যাচ্ছে। আজলান শেখকে বোধহয় সবার আগে ভুলে গেছে। হঠাৎ করে মাথায় এলো, আরে এই কে, কোথা থেকে এলো? তার জীবনটা তো ঝকঝকে নীল আকাশের ওই রংধনুর মতো রঙিন ছিল। হাসি খুশি চঞ্চলমতি তিথি সে। এত দুঃখ চেপে হাসতে কবে শিখে গেছে? ডাক্তার তাকে ভালো মতো দেখে ফরওয়ার্ড বন্ডিং ব্যাকওয়ার্ড বন্ডিং পরীক্ষা দিল, সাথে নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্সি আছে কি না সেই ব্যাপারেও কথা বলল। কোমরের এক্স রে এবং এমআরআই করতে বলল।
এবং পরামর্শ দিল সব সময় শক্ত সমান বিছানায় ঘুমাতে হবে, ফোমের বিছানায় ঘুমানো যাবে না এবং ফোমের নরম সোফায় অনেকক্ষণ বসা যাবে না। ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। আজলান বাচ্চার কথা ভেবে অস্থির হয়ে পড়েছিল। ডাক্তার একটু রাগত স্বরে বলল, প্রেগনেন্সির সময় শুধু মাকে নয়, ফ্যামিলির সবাইকে সতর্ক থাকতে হয়। ভাগ্য ভালো বেবির কিছু হয়নি, অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারতো। তিথি পুরোটা সময় কোনো প্রকার কথা বলল না। দুটো ইনজেকশন পুশ করার পর কেবিনে প্রায় 2 ঘন্টার মতো সময় কাটিয়েছে সে। ব্যথা কমে আসার পর একটা কথা বলেছে নার্সের সাথে। আজলান ভেবেছিল মারাত্মক কিছু হয়ে গিয়েছে। তিথি কথা বলায় স্বস্তি পেল সে। কি ডেঞ্জারাস মহিলা, সারাক্ষণ বকর বকর করে মাথা নষ্ট করে দেবে, আবার চুপ করে থাকলেও আতঙ্কের শেষ নেই। গাড়িতে নিয়ে আসার পথে আজলান বলল, হাঁটতে পারবে? দৌড়াতে পারবো, ছুবে না, একদম অসহ্য লাগে। তার আবার ছিঁড়ে গেল। তোমার ষড়যন্ত্র কি আমি বুঝতে পারছি না? তুমি আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছো। তোমাকে আমি ছাড়বো না। বলে আজলানের বাহু খামচে দিয়ে টলমল চোখে তাকালো। আজলান তাকে সংশোধন করে দিয়ে বলল, ওটা আমার বাচ্চা, ঠিক আছে? অ্যাবর্শন করানোর জন্য ডাক্তারের পিছু পিছু কে দৌড়েছে তার প্রমাণ আমার কাছে আছে। শুকনো দরদ দেখাচ্ছে এখন। ডিসগাস্টিং। একদম চুপ থাকো, বেশি কথা বললে এখানে রেখে চলে যাব। তিথি মুখ ভার করে রইল। ব্যস্ত শহরের এই কোলাহল তিথির একটুও ভালো লাগছে না। হঠাৎ হঠাৎ জীবনটাকে বেশ পাঞ্ছে লাগছে, যেন কোথাও একটুও স্বস্তি নেই, শান্তি নেই, আনন্দ নেই। জীবনে ভালোবাসার মানুষ থাকার চাইতে ভীষণ করে ভালোবাসতে পারার মতো একটা মানুষের দরকার হয়, যাকে খুব করে মন ভরে ভালোবাসতে ইচ্ছে করবে। তিথির জীবনে এরকম কেউ আসেনি। না তাকে কেউ ভালোবেসেছে, না তার কাউকে ভালোবাসতে ইচ্ছে করেছে। যার দিকেই 2 পা এগিয়েছে সেই তাকে 10 পা পিছিয়ে যেতে বাধ্য করেছে। যেতে যেতে হঠাৎ করে মঈনকে সে বলল, ভাইয়া, একটা ফুচকার দোকানে নিয়ে চলেন, 2 প্লেট খাবো। মঈন আজলানের দিকে ফিরে চাইল। তিথি বলল, আমি যেটা বলছি সেটা করুন। স্যার, ওইসব তেল চিটচিটে ফুচকা খাবে তুমি? হ্যাঁ, খাবো। আমি খেতে দেব না তোমাকে। শুধু নিজের চিন্তা করছো, বেবির চিন্তাও করতে হবে তোমাকে। ও আমাকে গুঁতো মেরে বলছে ফুচকা খেতে, বলছে মা মা, এইরকম সুযোগ আর পাবে না। মঈন ঠোঁট টিপে টিপে হাসতে লাগলো। আজলান বলল, ও গুঁতো মারবে কি করে? সেটা তুমি বুঝবে কিভাবে? তুমি কখনো মা হয়েছো নাকি কখনো হবে? মেহবুব, তোমাকে আমি ওয়ার্ন করছি, এগুলো অস্বাস্থ্যকর খাবার। তিথি ফিসফিসিয়ে বলল। তোমার চুমুর চাইতে স্বাস্থ্যকর আছে। আজলান চুপ করে রইল। তিথি বলল, ভাইয়া চলেন। মঈন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। স্যার কিছু বলেনি দেখে সে ফুচকার দোকানের সামনে গিয়ে গাড়ি থামালো। তিথি সবার আগে নেমে গিয়ে ফুচকা তার জন্য আর মঈনের জন্য ফুচকা অর্ডার দিল। আজলান গাড়ি থেকে নেমে চারপাশ পর্যবেক্ষণ করতে ব্যস্ত। দোকানের ভেতরটা কেমন, কিভাবে বানাচ্ছে, কি দিয়ে বানাচ্ছে, এইসব জিনিস লক্ষ্য করছে বেশ সূক্ষ্মভাবে। তিথি খেতে খেতে তাকে দেখলো। এত সুন্দর পুরুষ মানুষকে সে ভালো টালো বাঁচতে পারেনি কেন? অথচ তার মতো কালো ভুচকিকিয়ের মতো কাউকে পাওয়ার যোগ্যতা রাখে। কথায় আছে না, কপালে থাকলে সে অটোমেটিক্যালি চলে আসে। আজলান শেখও তার জীবনে অটোমেটিক্যালি চলে এসেছে। তাই বোধহয় তাদের মধ্যে সংসার করাটা জরুরি হয়ে পড়েছিল, ভালোবাসা নয়। মঈন আজলানের উদ্দেশ্যে বলল, স্যার খেয়ে দেখতে পারেন, দারুণ। তুমিও ওর সাথে তাল মিলাচ্ছ? এসব খেলে পেটে গ্যাস হয়। তিথি টুলের উপর বসে খেতে খেতে বলল। এত স্বাদকে? আজলান তার দিকে চাইতেই তিথি বাড়িয়ে দিয়ে বলল, একটা খাবে? পেটের সব গ্যাস গ্যাস ফুরফুর করে বেরিয়ে যাবে কাল সকালে। খাওয়ার সময় বিষম উঠে গেল মঈনের। আজলান মুখ ফিরিয়ে নিয়ে দোকানিকে ধমক দিয়ে বলল, এই তোরা গ্লাভস পরিস না কেন? দোকানি হেসে উঠে বলল, কে ভাই, এসব জেনে আপনি কি করবেন? গ্লাভস ছাড়া হাত দিয়ে সবাইকে খেতে দিচ্ছিস, আবার শশার ডিমগুলো হাত দিয়ে ধরছিস, তেঁতুলগুলো হাত দিয়ে কসলাচ্ছিস। এসব স্বাস্থ্যকর? মানুষকে মজার জিনিস খাওয়াচ্ছিস নাকি বিষ? আরে ভাই, জ্ঞান দিয়েন না তো।
অনেক বছর ধরে দোকানটা চলতেছে, আপনার সমস্যা হলে খায়েন না বাস। আজলান বলল, পুলিশ এসে দোকানটা উড়িয়ে দিলে ভালো হবে। প্লেটগুলো তো ভালো করে ধুয়ে মুছে রাখিস না। এখানে এত মাছি কেন? দোকানি বিরক্তিকর গলায় বলল। আরে ভাই, কি সমস্যা আপনার? না খাইলে না খান, আপনার জ্ঞান শুনবার জন্য আমরা বসে নেই। পুলিশ অনেকবার আসছে, ওরাও চটপটি ফুচকা খেয়ে দিয়ে সাথে বউয়ের জন্য নিয়ে গেছে। আমি ঝামেলা বাঁধাচ্ছি? তিথি ফুসকা মুখে পুরে দ্রুত গিলে ফেলে আজলানকে বলল। এখানে ঝামেলা করো না প্লিজ। আজলান তাকে সরিয়ে দিয়ে বলল। এখনো ঝামেলার কি দেখলে ডার্লিং? অনেক কিছু দেখার বাকি আছে এখনো। দোকানি তিথিকে বলল। আপা, টাকা দিয়ে যান। মঈন এসে কিছু বলতে যেতেই আজলান বলল। তুমি কথা বলবে না? মেহবুব, গাড়িতে যাও। কি করবে তুমি? আজলান পায়চারি করতে করতে রাস্তার একপাশে চলে গেল। ফুসকার টাকা মঈন শোধ করে দিল। তিথিকে বলল, আপনি বসুন, আমি স্যারকে নিয়ে আসি। প্রায় 10-12 মিনিটের মতো গাড়িতে বসে রইল তিথি। তন্মধ্যে একটা গাড়ি থেকে কয়েকটা লোক নেমে এলো। গায়ে ক্যাজুয়াল ফুল হাতার সাদা শার্ট আর কালো প্যান্ট। আজলান একপাশে দাঁড়িয়ে রইল পকেটে হাত গুজে। লোকগুলোর সাথে শুধু দৃষ্টি বিনিময় হলো তার। সবাই দোকানের সামনে ভিড় জমালো। তিথি আজলানকে গিয়ে বলল, ওরা কারা? ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসেছে। তিথি অবাক কণ্ঠে বলল, কোনো দরকার ছিল এসবের? কত বড় বেয়াদব সে, আর সাহস কত আমার সাথে তর্ক করছে। তাই বলে ওদের পেছনে পুলিশ লাগিয়ে দেবে? দোকানিটার বিলাপ শুনতে পেল তিথি। বুকটা ধরপড়িয়ে উঠল তার। আজলানের কাছে ছুটে এসে লোকটা বলল, স্যার, ভুল হয়ে গেছে। আমি অনেক দিন ধরে দোকানটা চালাই স্যার, এটা দিয়ে সংসার চলে। সিল পড়বে তোর দোকানে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যেদিন দোকান চালাতে পারবি সেদিন দোকান খোলার অনুমতি পাবি। বলে ঘাড় বেঁকিয়ে ইশারা করতেই দোকানটা বন্ধ করে দেওয়ার তোড়জোড় শুরু হলো। তিথি অবাক চোখে স্বার্থপরতা চেয়ে রইল, যেন ইচ্ছে করে নিজের দম্ভ অহংকার জাহির করার জন্য কাজটা সে জেদের বশে করেছে। তিথির আরো বেশি ঘৃণা জন্মালো লোকটার উপর। বলল, যেখানে সেখানে ক্ষমতার অপব্যবহার না করলেই নয়। আজলান গর্জে বলল। চুপ। তিথিকে টেনে গাড়িতে এনে বসিয়ে দিল সে। বলল, মঈন, গাড়ি ছাড়ো। ফুড সেফটি ডিপার্টমেন্টের অফিসারগুলো এসে আজলানের সাথে হাতে হাত মিলিয়ে কি যেন বলা বলি করলো। আজলান গাড়িতে উঠে বসতেই দোকানিটা ছুটে এসে বলল, ও স্যার, আমার একবার সুযোগ দিন। আজলান জানালার কাজ তুলে দিতে দিতে বলল, আগে গ্লাভস কিনে নিয়ে আয়। কি পাষাণ তুমি! আজলান মুখ শক্ত করে বসে রইল। তিথি বলল, আমি খেতে গিয়েছি, তাই তুমি প্রতিশোধ নিয়েছো না? এত কিছু যখন বুঝতে পারো তখন আমার সাথে পাল্লা দিতে যাও কেন? তিথি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, তোমার সব দম্ভ একদিন ভাঙবে। আমার মতো মানুষের দম্ভ আছে বলেই তোমাকে এখন অবধি তেলাপোকার স্যুপ খাওয়ায়নি কেউ। তিথি চুপ করে রইল। রাগে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাড়ি ফেরার পথে তিথি রাতের খাবারটা খেয়ে দিয়ে আইজার ঘরে এসে শুয়ে পড়ল। আইজা এসে বলল, ভাবি, তোমার কোমরে মলম মালিশ করতে হবে, ভাইয়া বলল এক্ষুনি যেতে। তোমার ভাইকে বলো ওর সাথে আমার কোনো কথা নেই। এমন করো না প্লিজ, এখনই সে চেঁচামেচি জুড়ে দিবে। তিথি শুয়েই থাকলো। আইজা বলল, দেখো তোমাকে ডেকেছে। চুপ করে থাকো। আইজা বারবার দরজার দিকে তাকালো। আজলান দরজাটা ধপাস করে ঠেলে ঘরে ঢুকে বলল, আশ্চর্য, 3টে ট্যাবলেট খেতে হবে আর মলম লাগাতে হবে, তুমি এখানে এসে শুয়ে পড়েছ। ট্যাবলেটগুলো এক একটা হাতির সাইজের, গিলতে পারবো না, তুমি খাও। আজলান বিছানায় বসে আইজাকে বলল, পানি দে। আইজা গ্লাস ভরে পানি দিল। আজলান ওষুধের বক্স থেকে ওষুধ বের করতে করতে বলল, তোমার বাবা মায়ের উচিত ছিল তোমাকে 25 বছর বয়সে বিয়ে দেওয়া। তুমি 25 বছর বয়সী মেয়ে তো বিয়ে করতে না? আজলান চুপচাপ ওষুধ বের করে দিল 2 টুকরো করে। ওষুধগুলো খেয়ে ধপাস করে পড়ে রইল তিথি। আজলান বলল, কামিজ সরাও, মলম লাগাতে হবে। তিথি আইজার দিকে তাকালো। আইজা লজ্জা পেয়ে বেরিয়ে যেতে তিথি কামিজ সরালো। বলল, তোমার হাত বহুত শক্ত,
কিন্তু অফিসার, আজলান বক্র হেসে বলল, এই হাতেই মানুষ পিটিয়ে সোজা করি, বুঝলে? তুমি একটা পাষাণ। উফ, একটু ধীরে মালিশ করো। কেমন শক্ত হাত বাপু। কোমর ব্যথাটা সেরে গেলে এক্সারসাইজ করতে হবে। দিস এক্সারসাইজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর প্রেগনেন্ট ওমেন হবে। ওরে বাপরে, ওই হাত পা ছুঁড়ে যে ব্যায়ামগুলো করে সেগুলো। আমার বাচ্চা যদি গুন্ডা হয়। শাট আপ, কামিজটা সরাও ভালো করে। তিথি কামিজ অনেকটা তুলে দিল, বলল, শোনো না, ব্যায়ামগুলো করলে যদি আমার হাতেও তোমার মতো এরকম খোয়া খোয়া মাংস হয়। এগুলোকে সিক্স প্যাক বলে, স্টুপিড। তিথি হেসে উঠে মুখ বিকৃত করে, খোয়া খোয়া মাংসগুলোকে নাকি সিক্স প্যাক বলে। দেখলে ঘৃণা লাগে, ইচ্ছে করে কামড়ে গোস্তগুলো ছিঁড়ে ফেলি। আবার সেগুলো নিয়ে নাকি দম্ভ দেখায়। যেসব মেয়ে মানুষ এই খোয়া খোয়া গোস্তগুলো দেখে কাঁধ চিত করে পড়ে যায়, সেগুলোর মাথায় নির্ঘাত সমস্যা আছে। আজলান মাথা নেড়ে বলল, হ্যাঁ সবাই পাগল, শুধু তুমিই ভালো। যে মুখে বললে ওই মুখে একটা চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না, আমার পেট ভরা। 2 প্লেট ফুচকা, 1 বাসন ভাত, আর তোমার বাচ্চা মিলে আমি টই টুম্বুর। মলম মালিশ করা শেষে আজলান বলল, চলো এবার। আমি এখানে থাকবো। তোমাকে মেঝেতে শুতে হবে, ফোমের বিছানায় শোয়া যাবে না। তাও এখানে শুবো। আজলান তাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি ওখানে বিছানা অবধি ঠিক করে ফেলেছি, সব সময় মাথা নষ্ট করার তালে থাকো। তিথি শক্ত করে তার গলা জড়িয়ে রাখলো, বলল, তুমি রাতে আবার দুষ্টুমি করবে না তো ডেপুটি অফিসার? হোয়াট ইজ অফিসার? তিথি হাসতে হাসতে বলল, কিচ্ছু না। তুমি আমার সাথে মেঝেতে না শুলে আমি কিন্তু আয়জার রুমে চলে যাব বস। ওকে। ব্যাপার কি বলো তো, তুমি আজকাল পোল্ট্রি খাচ্ছ তোমার বাচ্চার জন্য? হ্যাঁ। গুড বয়। আজলান ঘরে ঢুকে তাকে মাদুর আর কাঁথার বিছানার উপর বসিয়ে দিল। তিথি তাকে সহ ধরে শুয়ে পড়ে বলল, আজকে তোমাকেও আমার সাথে শুতে হবে বুদ্ধু, নইলে বুঝবে কি করে এভাবে ঘুমাতে কত মজা। যাই হোক, একটা চুমু খেয়ে ফেলো তো, মুড সুইং হচ্ছে বুঝলে। আজলান একটু ঝুঁকে তার মুখ শুকে বলল, অসম্ভব, ঔষধের ঘ্রাণ। তিথি হেসে উঠে বলল, কাল তো ব্রাশ করিনি, তবুও খেয়েছো, আজও খেয়ে ফেললো। তুমি আদর করলে তোমার বাচ্চা পেটের ভিতর একেবারে খুশিতে লাফিয়ে ওঠে। তক্ষুনি আইজা দরজার কাছে দাঁড়িয়েছে ওষুধের বক্সটা নিয়ে। দুজন দুজনকে ছাড়ার আগে আইজা যে পথে এসেছে সেই পথে পালিয়েছে। আজলান বলল, দরজা খোলা আছে, সেদিকে তোমার হুঁশ নেই? তিথি গড়াগড়ি খেয়ে বলল, আদরের পেনি কুটলে সেই সব মনে থাকে না বস। আজলান দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট ইজ পিনিক? তিথি বলল, অর্থনীতিবিদদের ভাষায় একে চাহিদা বলে, আর তুমি যদি তৎক্ষণাৎ একটা আদর দাও সেটা হবে ভোগ। আমি যে হুটহাট আদর চাইতে পারি সেটা হচ্ছে ভোগ প্রবণতা। আজলান দরজা বন্ধ করতে গেল। আচ্ছা, শাশুমা বলল তুমি নাকি বিয়ে শাদী করতে চাওনি, সেটা কেন? আমার অনেক রেস্ট্রিকশন আছে, সবাই আমার সাথে মানিয়ে নিতে পারবে না, যার স্পষ্ট উদাহরণ তুমি। জোর করেছে সবাই মিলে, তাই করেছো? হ্যাঁ, আবার না। তিথি আরেকটু গড়াগড়ি খেয়ে বলল, করলে ভালো কথা, কিন্তু আমার মতো কলোনিকে কেন? সেটা তোমার শ্বশুরাব্বা জানে, গো অ্যান্ড আস্ক হিম। তিনি বলেছেন তুমি আমার ছবিটা বেছে নিয়েছিলে। বলেই জোরে হেসে উঠল। আজলান রেগে গিয়ে বলল, এটা তো হাসির কি আছে, আমি কি জানতাম তুমি অসভ্য? তিথি চোখ দুটো ট্যারা করে তাকিয়ে বলল, আমি শাকচুন্নি সেটা বোঝনি? আহারে ওহুরে, হতাশ, খুবই হতাশ। আজলান লাইট নিভিয়ে পাশে এসে শুয়ে পড়ল ও পাশ ফিরে। তিথি তার গায়ের উপর পা তুলে দিয়ে জড়িয়ে ধরে বলল, এক্সারসাইজ করছি। আজলান তার পা সরিয়ে দিয়ে বলল, সোজা ঘর থেকে বের করে দেব মেহবুব। তিথি এবার নিজেকে উঠিয়ে দিল তার গায়ের উপর, বলল, এইটাকে কোন এক্সারসাইজ বলে অফিসার? আজলান হঠাৎ দমফাটা হাসিতে ফেটে পড়ল। তিথি হাসতে হাসতে কেঁদে উঠল, জোরে কাঁদল। কাঁদতে কাঁদতে আজলানের বুকের কাছে শার্টে নাকের পানি মুছে দেয়ার যেখানে 10টা চুমু পাওয়ার কথা, সেখানে পেল শুধু 2টো। বাকি 8টা না পাওয়ার দুঃখে তিথি কেঁদে গেল। বহুদিন সেইভাবে কাঁদেনি। কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, ঘুমটাও বেশ ভালো হয়েছে তিথির।
অবশ্য স্বামীর সোহাগ পেলে সেই দিন ঘুম এমনিতেই ভালো হওয়ার কথা, কিন্তু তিথির ঘুম বেশি ভালো হয়েছে ফাটাকেষ্টর হাসি দেখে। বিয়ের পর হয়তো এই প্রথমবার সে ফাটাকেষ্টকে হাসতে দেখেছে। যারা হঠাৎ করে হাসে তাদের হাসি দেখলে মনে হয় এত সুন্দর দৃশ্য আর হতেই পারে না।